আচ্ছা এখন ওকে। আচ্ছা 3/3 আচ্ছা আমরা আবার স্টার্ট করছি। দেখো এখানে আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দি আননোন রেজিস্ট্যান্স। আচ্ছা পি এর ভ্যালু দেওয়া আছে 10 ওহম অ্যান্ড কিউ এর ভ্যালু দেওয়া আছে 12 ওহম। এখন আমাদেরকে বলছে দেয়ার ইজ অ্যান আননোন রেজিস্ট্যান্স ইন দ্য থার্ড সাইড, মানে এই আর যেটা থার্ড যে সাইড সেটা হচ্ছে আননোন। When two resistance of 20 ohm is added in parallel in the fourth side, fourth side actually একটা রেজিস্ট্যান্স না দিয়ে ওরা বলছে ওরা এখানে দুইটা রেজিস্ট্যান্স রাখছে, দুইটা কত কত 20 ওহম করে, ঠিক আছে। সো আমরা দেখো আমরা এই দুইটা রেজিস্ট্যান্সকে চাইলে কিন্তু একটা রেজিস্ট্যান্স বানায় ফেলতে পারবো। ওকে, কিভাবে সেটা হচ্ছে আমরা এখানে এই দুইটাকে যদি প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা দিয়ে একটা করে ফেলি তাহলেই হচ্ছে। এখানে এটা 20 ওহম, এটা 20 ওহম, সো 20 তোমার প্যারালাল হয়ে কি হবে 10 ওহম। ওকে, এখন সো আমরা এটা বের করে ফেললাম। সো আর এর ভ্যালু আসবে P/Q ইকুয়ালস R/S, এটাতে জাস্ট বসাও সবাইকে, 10/12 ইকুয়ালস R/10। সো আর ইকুয়ালস আসবে 100/12, ওকে, উইচ ইজ 8.33। সো এটা একদম সিম্পল একটা ম্যাথ ছিল। আচ্ছা এবার এর পরের যে ম্যাথটা সেটা দেখো। আচ্ছা এর পরের যে ম্যাথ সেটা হচ্ছে ম্যাথ 2। এটা দেখো resistances of four sides of a Wheatstone bridge are 9, 12, 6 and 12 ohm. How much resistance should be connected in parallel with fourth side so that the bridge is in equilibrium, আচ্ছা সবাই একটু সার্কিটটা ড্র করার ট্রাই করো তো। এটার সার্কিটটা কীরকম? এটার সার্কিটটা দেখো এরকম হবে। একটা হুইটস্টোন ব্রিজের চারটা সাইড হচ্ছে রেসপেক্টিভলি 9, দেন 12, দেন 6 অ্যান্ড এরপর হচ্ছে এটাও 12। এখন বলছে ফোর্থ সাইডটার সাথে, এই যে ফোর্থ সাইড এটার সাথে প্যারালাল ভাবে কত রেজিস্ট্যান্স কানেক্ট করলে ব্রিজটা ইকুইলিব্রিয়ামে থাকবে। রাইট নাও এটা ইকুইলিব্রিয়ামে নাই, কারণ 9/12 নট ইকুয়ালস 6/12, এটা যেহেতু ইকুয়াল না রেশিওটা, সো এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। এখন আমরা যদি এটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে চাই, দ্যাট মিনস এটাকে যদি ব্যালেন্স করতে চাই, আমার এখানে বলছে যে ফোর্থ সাইডের সাথে কত রেজিস্ট্যান্স কানেক্ট করলে এটা ইকুইলিব্রিয়ামে আসবে।
ওকে, সো আমরা ধরে নেই, অ্যাজিউম করি যে এই ফোর্থ সাইডের সাথে এক্স ভ্যালুর একটা রেজিস্ট্যান্স যদি আমরা অ্যাড করি প্যারালালভাবে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আসবে। সো এই ফোর্থ সাইডে যদি এক্স ওহম একটা রেজিস্ট্যান্স অ্যাড করো, তাহলে এই ফোর্থ সাইডটা এখন কত হয়ে যাবে দেখো, থেকে তাহলে আবার রাখতে পারবো 9, 12, 6 আর 12 আর এক্স যদি প্যারালালভাবে দেই, এটা হচ্ছে 12 ইনভার্স প্লাস এক্স ইনভার্স ডিভাইডেড বাই এটার আবার হোল ইনভার্স। এখন এইটাকে একবার শর্টে লেখা যায় যে 12x ডিভাইডেড বাই 12 প্লাস এক্স। ওকে, এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এই সিচুয়েশনটা কি ব্যালেন্সড? সো এটা যদি ব্যালেন্সড হয়, দেখো এটা যদি ব্যালেন্সড হয় তাহলে 9/12 ইকুয়ালস 6/12x ডিভাইডেড বাই 12 প্লাস এক্স, পি বাই কিউ ইকুয়ালস আর বাই এস। সো এখান থেকে আমি এটা যদি সলভ করি, এটা সলভ করলে এক্স এর ভ্যালু আসবে 24 ওহম। ওকে, সো বুঝতে পারছো কীভাবে করতে হবে এটা? আচ্ছা, সো আমাদের তোমার সেকেন্ড ম্যাথটাও ডান। এবার আমরা এই টাইপের থার্ড ম্যাথে যাব। দেখো ম্যাথ 3, ম্যাথ 3-এর কোশ্চেনটা হচ্ছে রেজিস্ট্যান্সেস of 4 sides of a Wheatstone bridge, resistances of 4 sides of a Wheatstone bridge are 4, 6, 8 and 10 ohm. How much resistance should be connected in the fourth side, so that the bridge is in equilibrium. আচ্ছা, এখন তোমার এখানে দেখো বলছে 4টা সাইড দেওয়া আছে, 4, 6, 8, 10। এখন বলছে ফোর্থ সাইডে কত রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে, বাট এটা বলে নাই কিভাবে কানেক্ট করবো, আমরা কি সিরিজ কানেকশন করবো নাকি প্যারালাল। সো এটা আমাদের নিজেদের বের করে নিতে হবে। এখন ফোর্থ সাইডে কত কানেক্ট করতে হবে এটা জিজ্ঞেস করছে। সো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার, আমরা এই ফোর্থ সাইডটাকে বাদ দিয়ে এই 3টা রেজিস্ট্যান্স থাকলে এইখানে কত রেজিস্ট্যান্স লাগবে সেটা আগে বের করব। ধরো আমরা ফোর্থ সাইডটা জানি না, এখন আমরা বের করব let at balanced condition, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, let at balanced condition the resistance in the fourth side is x.
যেহেতু এই সিচুয়েশনে ব্যালেন্স হচ্ছে না, আমি ধরে নিলাম ফোর্থ সাইডে যদি এক্স রেজিস্ট্যান্স দেই তাহলে এটা ব্যালেন্সড হবে, কারণ এটা ব্যালেন্সড না। দেখো 4/6 নট ইকুয়ালস 8/10। ওকে, সো ফোর্থ সাইডে যদি এক্স রেজিস্ট্যান্স দিই তাহলে এটা ব্যালেন্সড থাকবে, আমি ধরে নিলাম। নাও 4/6 ইকুয়ালস 8/x। আমি এখন এই ফোর্থ সাইডে 10 ওহম রেজিস্ট্যান্স আর রাখবো না, আমি ওইখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স। সো 4/6 ইকুয়ালস 8/x। এখান থেকে আমি সলভ করে দেখো এক্স এর ভ্যালু বের করতে পারবো, which is 12। ওকে, এখন দেখো ফোর্থ সাইডে আমার 12 ওহম রেজিস্ট্যান্স লাগবে, বাট এখানে আছে কত 10। সো তুমি বুঝতে পারতেছো যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা সামহাউ বাড়াইতে হবে। এখন রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ানোর জন্য একটা রেজিস্ট্যান্সকে আরেকটা রেজিস্ট্যান্সকে এটার সাথে সিরিজে কানেক্ট করতে হবে, কারণ প্যারালাল কানেকশনে একটা মানে রেজিস্ট্যান্সটা কমে যায়। ঠিক আছে, প্যারালাল কানেকশনে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ইন্ডিভিজুয়ালি দুইটা রেজিস্ট্যান্স থেকেই ছোট হয়, আর সিরিজ রেজিস্ট্যান্সে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ইন্ডিভিজুয়ালি দুইটা রেজিস্ট্যান্স থেকেই বড় হয়। সো আমরা যেহেতু এখানে রেজিস্ট্যান্সটা বড় করতে চাচ্ছি, সো আমরা এখানে লিখব সিন্স এক্স ইজ গ্রেটার দেন 10 ওহম, সো 2 ওহম রেজিস্ট্যান্স should be connected in series with the fourth side. এটা কিভাবে করব দেখো, এইখানে আমরা এইখানে একটা ছোট রেজিস্ট্যান্স এরকম 2 ওহম কানেক্ট করে দেব সিরিজে, ঠিক আছে? তাহলে এটা 12 ওহম হয়ে যাবে অ্যান্ড আমাদের সার্কিটটা ব্যালেন্সড হবে। আর যদি সামহাউ দেখো এক্স এর ভ্যালু 8 ওহম আসতো, তখন আমার টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্সটাকে কমাইতে হবে। তখন তুমি এইখানে বের করবা যে 10 ওহমের সাথে কত রেজিস্ট্যান্স অ্যাড করলে, প্যারালালভাবে অ্যাড করলে 8 ওহম পাওয়া যায়, দেন ওইটা সলভ করবা। ঠিক আছে, যদি রেজিস্ট্যান্স কমাইতে বলে তখন তুমি প্যারালাল কানেকশনে একটা রেজিস্ট্যান্সকে অ্যাড করবা। আচ্ছা, এবার এই টাইপের লাস্ট ম্যাথ। দেখো ম্যাথ 4। ম্যাথ 4 হচ্ছে ফাইন্ড দি ইকুইভ্যালেন্ট resistance of the given graph of the given circuit, আচ্ছা, সো এখানে একটা সার্কিট দিয়ে এটা হচ্ছে 2, এটা 2 6, এটা 3 9। বলছে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। সো এইখানে যেহেতু আমরা দেখতেছি একটা ব্রিজ টাইপের সিচুয়েশন আছে, মানে উইথস্টোন ব্রিজের সাথে মিলে এরকম একটা সার্কিট আমরা পাচ্ছি। সো এইখানে আমরা আগে একটু চেক করে দেখবো যে এই উইথস্টোন ব্রিজটা ব্যালেন্সড কিনা। ওকে, যদি উইথস্টোন ব্রিজটা ব্যালেন্সড হয় তাহলে আমরা এই মাঝখানের ব্রাঞ্চটা বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, সো আগে দেখি যে এটা উইথস্টোন ব্রিজটা ব্যালেন্স কিনা। এখানে দেখো এই 2/6 ইকুয়ালস হচ্ছে 3/9, কারণ 2/6 হচ্ছে 1/3, আবার 3/9ও 1/3। সো আমি শিওর যে এখানে এইটা ব্যালেন্সড, সো আমি মাঝখানে এই যে ব্রাঞ্চটা আছে এইটাকে বাদ দিয়ে দিতে পারবো। সো এটা যেহেতু ব্যালেন্সড, সো এই সার্কিটটাকে আমি এভাবে রিড্র করতে পারি। এটা একটু লিখতে হবে, তুমি যখন পরীক্ষা অ্যান্সার করবে একটু বলে দিতে হবে যে এটা ব্যালেন্সড, এর জন্য আমরা মাঝখানে ব্রাঞ্চটা বাদ দিচ্ছি। ঠিক আছে, সো এইখানে দেখো আমরা সার্কিটটাকে এখন মাঝখানের ব্রাঞ্চটা ছাড়াই আঁকতে পারবো।
এখন এই সার্কিটটাতে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা অনেক সহজ। সেটা কিভাবে, উপরের দুইটা এই যে এই দুইটা রেজিস্ট্যান্স ওরা সিরিজে আছে, আর এই দুইটা রেজিস্ট্যান্সও সিরিজে আছে, অ্যান্ড এই দুইটা প্যারালেল আছে, ঠিক আছে। সো আমরা এটাকে আবার রিড্র করি, দেখো এটাকে আবার রিড্র করলে উপরে থাকবে হচ্ছে 8 আর নিচে থাকবে হচ্ছে 12। ওকে, সো এখন এই দুইটা আবার প্যারালেল, সো প্যারালেল রেজিস্ট্যান্সে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 8 প্যারালেল 12 which is 8 inverse plus 12 inverse whole inverse, so 96/20 96/20 হচ্ছে 4.8 ওহম। সো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো। যদি এই সার্কিটটা ব্যালেন্সড না হতো তখন এইটা করা যেত না, মানে অ্যাটলিস্ট আমাদের লেভেলে, মানে কলেজ লেভেলে যা যা রুল আছে সেটা দিয়ে করা যাবে না। এটার জন্য আবার ওয়াইডেলটা মেথড নামে একটা মেথড আছে, ওইটা ইউজ করতে হয়, ঠিক আছে। আমরা ওয়াইডেলটা শিখতে পারি, যদিও এটা সিলেবাসে নাই, বাট অ্যাডমিশনের কাজে লাগে, আমি ওয়াইডেলটা শিখাই দেবো, সমস্যা নেই। ওকে, অ্যান্ড আরও একটা টেকনিক আছে ওয়াইডেলটা, মেশ নামে আর একটা টেকনিক আছে, ওইটাও দেখাবো। ওইগুলো হালকা পাতলা অ্যাডমিশনে লাগে। আচ্ছা, এবার আমরা পরের টাইপে যাই। পরের টাইপটা হচ্ছে প্রবলেম রিলেটেড টু মিটার ব্রিজ। প্রবলেম রিলেটেড টু মিটার ব্রিজ। আচ্ছা, সো মিটার ব্রিজের যদি থিওরিটা মনে না থাকে আমি একটু দেখাই, যে মিটার ব্রিজে এরকম একটা মিটার, 1 মিটারের একটা মেটালিক ওয়্যার থাকে, যেটার আচ্ছা মেটালিক ওয়্যার থাকে 1 মিটার লেন্থের, অ্যান্ড আমরা এই মিটার ব্রিজকে ইউজ করি বেসিক্যালি একটা আননোন রেজিস্ট্যান্সকে বের করার জন্য। সো এইখানে একটা নোন রেজিস্ট্যান্স থাকে, আর এখানে একটা আননোন রেজিস্ট্যান্স থাকে কিউ, এটা হচ্ছে আননোন, অ্যান্ড পি এর ভ্যালু আমরা জানি। সো আমরা এখানে যেটা করি যে এইখান থেকে একটা গ্যালভানোমিটার নেই, সেটা এইখানে বিভিন্ন জায়গায় কানেক্ট করে দেখি কোথায় কানেক্ট করলে এটা ব্যালেন্সড হয়। যেই পয়েন্টটাতে, ধরো এই পয়েন্টটাতেই ব্যালেন্সড হয়েছে, মানে গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দিচ্ছে না, তখন আমি শিওর যে এই পি বাই কিউ ইকুয়ালস এই সেগমেন্টের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এই সেগমেন্টের রেজিস্ট্যান্স। অ্যান্ড আমরা দেখাইছিলাম যে এটা যদি এল হয়, এটা যদি 100 মাইনাস এল হয়, তাহলে পি বাই কিউ ইকুয়ালস এল বাই 100 মাইনাস এল। এটা ডেরিভেশনটা মাস্ট, এটা পারতে হবে সবার, ঠিক আছে। থিওরিটা আরেকবার দেখবা, অ্যান্ড এটা ওই জাস্ট রেজিস্ট্যান্স যে লেন্থের প্রপোর্শনাল হয় সেই আইডিয়াটা কাজে লাগায় করা, ঠিক আছে। ওকে, সো পি বাই কিউ ইকুয়ালস এল বাই 100 মাইনাস এল। এখানে যদি আমরা এটাকে 100 লিখি, দ্যাট মিনস আমরা বলতেছি যে এটার লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এল এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইউনিটে, ওকে। আর যদি এলকে মিটারে নাও তখন আবার এটা 100 না দিয়ে 1 দিতে হইতো, বাট আমরা অত ঝামেলায় যাবো না, আমরা এল এর ইউনিটটা মনে রাখতে হবে যে সেন্টিমিটার ইউনিটে ইউজ করব, ঠিক আছে। সো এইটাই মিটার ব্রিজের ফর্মুলা। অ্যান্ড এখানে কে কোনটা কি মিন করে দেখো, এটা মিন করে পি হচ্ছে নোন রেজিস্ট্যান্স, পি হচ্ছে নোন রেজিস্ট্যান্স, নোন রেজিস্ট্যান্স না আসলে রেজিস্ট্যান্স ইন দ্য লেফট। এটা তুমি এইখানেও আননোন দিতে পারো, এইখানেও নোন দিতে পারো, একই। সো এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স ইন দ্য লেফট গ্যাপ, কিউ হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, আর এইখানেও নোন রেজিস্ট্যান্স রাখতে পারো, তো এটা তোমার উপর। এটা হচ্ছে রেজিস্ট্যান্স ইন দ্য রাইট গ্যাপ, অ্যান্ড এল, এল হচ্ছে ডিস্টেন্স অফ এই যে পয়েন্টটা যেখানে এটা ব্যালেন্স হয় এটাকে নাল পয়েন্ট বলে। সো ডিস্টেন্স অফ নাল পয়েন্ট
distance of null point from the left end, এইটার ইউনিট হচ্ছে সেন্টিমিটার, অ্যান্ড 100 মাইনাস এল, এটা হচ্ছে ডিস্টেন্স অফ নাল পয়েন্ট ফ্রম দ্য রাইট সাইড, রাইট এন্ড। এটার ফার্স্ট ম্যাথ হচ্ছে ইন দ্য লেফট সাইড, ইন দ্য লেফট সাইড অফ আ মিটার ব্রিজ। আচ্ছা, একটু মাঝখানে একটু নেটওয়ার্ক ইন্টারাপ্ট করছিল। এখন দেখো, ইন দ্য লেফট সাইড অফ আ মিটার ব্রিজ, the left side of a meter bridge, a wire of length 157 centimeter and 0.1 millimeter is connected, and on the right side, there is a resistance, of 45 ohm. Then the null point is found 25 centimeter away from the left end. Okay, বলছে ডিটারমাইন দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, রো ইকুয়ালস হোয়াট। ঠিক আছে, আমি এভাবে শর্টে লিখলাম কারণ আমি এখানে ছবিটা ড্র করবো। দেখো, ইন দ্য লেফট সাইড অফ আ মিটার ব্রিজ, সো এইখানে একটা মিটার ব্রিজ আছে। মিটার ব্রিজের নিজের ওয়্যারটা তো অলওয়েজ ফিক্সড, এটা অলওয়েজ থাকবে 100 সেন্টিমিটারের এই ওয়্যারটা। এইখানে দুইটা জায়গা থাকে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। এরকম আমরা এইখানে একটা রেজিস্ট্যান্স দিই, এখানে একটা রেজিস্ট্যান্স দিই, আর এইখান থেকে গ্যালভানোমিটারটা কানেক্টেড থাকে। ওকে, এখানে গ্যালভানোমিটার। আচ্ছা, এখন বলছে লেফট সাইডে আমরা একটা ওয়্যার লাগাইছি যেটা লেংথ হচ্ছে 157 সেন্টিমিটার, মানে লেফট সাইডে একটা রেজিস্ট্যান্স লাগাইছি আর কি, যেটার লেংথ হচ্ছে 157 সেন্টিমিটার। অ্যান্ড তোমার এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এইখানে এই যে ইনফরমেশনটা দেওয়া, এটা হচ্ছে ওর ডায়ামিটার। ওকে, আচ্ছা, in the left side of a meter bridge of a wire of length 157 centimeter and diameter 0.1 millimeter is connected. সো এখানে এরকম একটা রেজিস্ট্যান্স লাগাইছি, আমরা এই রেজিস্ট্যান্সটা হিসাব করে বের করতে পারবো। আর সরি, এইটা হচ্ছে এটার ভ্যালুটা দেওয়া নাই। আর আরেকটা কথা বলছে, অ্যান্ড অন দ্য রাইট সাইড দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স অফ 45 ওহম। এইখানে একটা নোন রেজিস্ট্যান্স দিয়ে দিছে, সেটা হচ্ছে 45 ওহম। এখন বলছে লেফট সাইড থেকে আমরা 25 সেন্টিমিটার ডিস্টেন্সে নাল পয়েন্ট পাইছি। সো রো ইকুয়ালস কত, মানে এই যে রেজিস্ট্যান্সটা তার স্পেসিফিক রেজিস্ট্যান্স কত। দেখো, ম্যাথটা খুব ইজিলি করা যাবে। আমরা জানি এই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স ইকুয়ালস 25 বাই এটা কত, 100 মাইনাস 25। সো আমরা ডিরেক্টলি এইখানে করি। দেখো, আর বাই 45 ইকুয়ালস 25 বাই 100 মাইনাস 25। ওকে, এখন এইখানে দেখো আর এর ভ্যালু আমরা জানি না, বাট আর এর ভ্যালু দেখো এভাবে লেখা যায় না। আর ইকুয়ালস উই নো রো এল বাই এ, এল গিভেন, এল হচ্ছে 0.157 মিটার, আমরা সব এসআই ইউনিটে নিচ্ছি। অ্যান্ড এ হচ্ছে পাই 0.1 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল স্কোয়ার।
পাই আর স্কোয়ার আর কি। সো আমরা এইটা বের করার পর এই এই ডায়ামিটারটা হচ্ছে ক্রস সেকশনাল ডায়ামিটার। এইটা করার পর দেখো আর এর ভ্যালু রো এর রেসপেক্টে পেয়ে যাচ্ছে, এইটা এখানে বসাবো, মানে রো ইন্টু 0.157 ডিভাইডেড বাই 45 ইন্টু পাই ইন্টু 0.1 বাই 2 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার, এইটা ইকুয়ালস 25/100 - 25। এটা সলভ করলে তুমি রো এর ভ্যালুটা, এই যে রো এর ভ্যালুটা পেয়ে যাবা। সো এটা আমি আর দেখাবো না, এটা সবারই পারার কথা। আচ্ছা একজন নাই, মারজুক কোথায়, একটু ওয়েট করো। আচ্ছা সো এটা আই হোপ সবাই বুঝতে পারছো, এখান থেকে সলভ করে রো এর ভ্যালুটা বের করবে, আমি আর এটা করলাম না। ওকে আচ্ছা এবার এই টাইপের সেকেন্ড ম্যাথটায় যাব। দেখো আমি পরের ম্যাথটায় যাই, ম্যাথ 2। ম্যাথ 2 এর কোশ্চেনটা দেখো, স্ট্যান্ডার্ড 10 ohm resistance is added on left side of a meter bridge and an unknown resistance is added on right side and then we get null point, at distance of 40 centimeter from the left determine the unknown resistance. আচ্ছা so standard 10 ohm resistance is added on left side of a meter bridge and an unknown resistance is added on right side. So এইখানে unknown resistance টা suppose Q and আমার known resistance হচ্ছে P equals 10 ohm. So আমাকে বের করতে বলছে যে Q এর ভ্যালু কত। So we know P divided by Q equals L divided by 100 minus L. So P হচ্ছে 10, Q আমরা জানি না, L হচ্ছে 40 আর এটা হচ্ছে 100 minus 40, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। সো এখান থেকে Q ইকুয়ালস আমরা পাবো 15 ওহম। ওকে সো এটা বুঝতে পারছো? ওকে এবার আমরা এই টাইপের নেক্সট ম্যাথে যাব, ম্যাথ নাম্বার 3। এই টাইপের লাস্ট ম্যাথ নাম্বার 3 দেখো, ম্যাথ নাম্বার 3-তে বলছে 8 ohm, ম্যাথ নাম্বার 3-তে বলছে 8 ohm is connected on left side, 8 ohm is connected on left side of meter bridge and on adding
an unknown resistance, on adding an unknown resistance with 20 resistance 20 ohm in series, we get null point at 25 centimeter from the left, Eight ohm is connected on left side of meter bridge, and on adding an unknown resistance with 20 ohm in series, we get null point at 25 centimeter from the left end. আমাকে বলছে determine the value of unknown resistance. Determine the value of unknown resistance. আচ্ছা, এখন কোশ্চেনটাকে আমরা যদি খাতায় আঁকি, দেখো এখানে আমাদেরকে বলছে যে 8 ও এই মিটার ব্রিজ, এরকম এই মিটার ব্রিজের লেফট সাইডে 8 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করছো, এটা নোন রেজিস্ট্যান্স। আর রাইট সাইডে আমরা একটা আননোন রেজিস্ট্যান্স অ্যাড করছি, একটা আননোন রেজিস্ট্যান্স সাপোজ আর, সেটাকে 20 ওহমের সাথে সিরিজ করে অ্যাড করছি, ঠিক আছে? 8 ohm is connected on the left side, and on adding an unknown resistance with 20 ohm in series, we get null point at 25 centimeter from the left end. So এই পয়েন্ট থেকে 25 সেন্টিমিটারে আমরা নাল পয়েন্ট পাবো। এরকম আচ্ছা, সো এইখানে আমরা এই 25 সেন্টিমিটার ডিস্টেন্সে নাল পয়েন্ট পাচ্ছি। এখন জিজ্ঞেস করছে এই আননোন রেজিস্ট্যান্সটার ভ্যালু কত। সো খুবই ইজি ম্যাথ, দেখো আমাদের লেফট সাইডে রেজিস্ট্যান্স আছে 8 আর রাইট সাইডে আছে দুইটা সিরিজ আছে, সো আর প্লাস 20, যদি প্যারালাল থাকতো তাহলে আর ইনভার্স প্লাস 20 ইনভার্স হোল ইনভার্স হয়ে করতাম। সো তোমার আইডিয়াটা বুঝতে পারছো যে আমাদের দুই সাইডের রেজিস্ট্যান্স দুইটা লাগবে আর কি। এইটা ইকুয়ালস হবে 25 ডিভাইডেড বাই 100 মাইনাস 25। সো আমরা যদি এটা সলভ করি, আর ইকুয়ালস আসবে 4 ওহম, 4 ওহম, ঠিক আছে? মানে এই টাইপের ম্যাথ হচ্ছে টাফ, মানে এগুলো আসলে টাফ আসে না, এগুলো সব জায়গাতে এরকম ইজি দেয়, এইচএসসি অ্যাডমিশন সবখানে। আচ্ছা, সো এই টাইপটা শেষ। এবার আমরা শান্টের ম্যাথ দেখব, শান্টের ম্যাথ অ্যান্ড দেন আমরা পাওয়ারের ম্যাথ দেখব। আচ্ছা, সো নেক্সট টাইপগুলো একটু তোমরা সিরিয়াল দিয়ে লিখবা, তোমার জন্য সুবিধা হবে বুঝতে। টাইপ এর পরেরটা হচ্ছে ইনক্রিজিং রেঞ্জ অফ অ্যান অ্যামিটার। এটা আমরা থিওরি পড়ছিলাম, আমি থিওরিটা একবার একটু রিভাইজ দিয়ে দিচ্ছি এখানে। দেখো আমরা শিখছিলাম যে একটা অ্যামিটার যদি থাকে যে কিনা ফার্স্টে যত কারেন্ট মাপতে পারতো, সাপোজ আই, তাকে দিয়ে যদি আমি এখন এন টাইমস কারেন্ট মেজার করাইতে চাই, দ্যাট ইজ এন আই কারেন্ট, তখন আমার এটার সাথে একটা শান্ট কানেক্ট করতে হয় যেটা তার সাথে প্যারালাল থাকে। এই শান্টের ভ্যালুটাই আমরা বের করছিলাম। এই অ্যামিটার ওয়ান টাইপ অফ গ্যালভানোমিটার, অ্যামিটার ভোল্টমিটার দুইটাই গ্যালভানোমিটার কি এটা আমাদের এটা যদি বলি, গ্যালভানোমিটার হচ্ছে যে ডিভাইসটা তোমার কারেন্টের প্রেজেন্স বুঝতে পারে, ঠিক আছে? কারেন্টের প্রেজেন্স কত বা কারেন্টের মেজারমেন্ট বা ভোল্টেজ কত এগুলো বলতে পারে। সো ভোল্টমিটার আর অ্যামিটার দুইটাই গ্যালভানোমিটারের মধ্যে পড়ে। আচ্ছা, সো আমরা এটার থিওরি দেখছিলাম যে এখানে শান্ট অ্যাড করতে হয়, এটা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে, সেটা হচ্ছে জি ডিভাইডেড বাই n-1, ঠিক আছে? আমরা যদি একটা অ্যামিটারের রেঞ্জ n টাইমস ইনক্রিজ করতে চাই,
তখন আমার এটার সাথে প্যারালেলে এমন একটা শান্ট অ্যাড করতে হবে যেটার ভ্যালু হচ্ছে জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, যেখানে এন হচ্ছে তুমি কত টাইমস ইনক্রিজ করতে চাচ্ছ, আর জি হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য অ্যামিটার। ওকে, এখন আমরা এটার ম্যাথে যাই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আর এই ফর্মুলাটা মুখস্থ রাখার দরকার নেই, তুমি এটা এইভাবে মনে রাখতে পারো, জি বাই এন মাইনাস ওয়ান, অর তুমি একটু কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করেও করতে পারো। আমি এর জন্যই বলি যে থিওরিগুলো যদি তোমার ভালোভাবে মনে থাকে, তুমি যে কোনো ফর্মুলা খুব ইজিলি ক্যাচ করতে পারবা, ঠিক আছে? পরীক্ষার হলে ভুলে গেলেও তুমি এটা চাইলে একটু 2-1 লাইন ক্যালকুলেট করে এটা ডিরাইভ করে নিতে পারবা। এর জন্য এগুলো মেমোরাইজ করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, সো আমরা এটার ফার্স্ট ম্যাথ দেখি। এই টাইপের ফার্স্ট ম্যাথ হচ্ছে, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। হাউ মাচ শান্ট হ্যাজ টু বি অ্যাডেড, হাউ মাচ শান্ট হ্যাজ টু বি অ্যাডেড টু আ গ্যালভানোমিটার অফ of 33 ohm so that 1% of the total flow passes through the galvanometer. আচ্ছা, একটা গ্যালভানোমিটার, এটা অ্যামিটার না ভোল্টমিটার সেটা যেহেতু বলে নাই, বাট আমরা এখানে একটা জিনিস বুঝতে পারবো যে এই যে টোটাল ফ্লো কথাটা বলছে, ভোল্টেজের তো আর ফ্লো হয় না, তাই না? সো ফ্লো তো হয় শুধু কারেন্টের। সো আমরা একটা জিনিস শিওর যে এই গ্যালভানোমিটারটা মাস্ট একটা অ্যামিটার টাইপের গ্যালভানোমিটার। সো এটা অ্যাকচুয়ালি অ্যামিটারের জন্য শান্ট ইউজ করতে বলতেছে। সো আমাদেরকে বলছে হাউ মাচ শান্ট হ্যাজ টু বি অ্যাডেড টু আ গ্যালভানোমিটার অফ 33 ওহম। সো আমরা এই ম্যাথটা দেখো কীভাবে করতে পারি, 1% অফ দ্য টোটাল ফ্লো, ঠিক আছে? সো আমরা যদি ডিরেক্ট ফর্মুলা দিয়ে করি, এস ইকুয়ালস জি বাই এন মাইনাস ওয়ান, এইভাবে করতে গেলে কিন্তু জিনিসটা বেশ কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ তুমি এন এর ভ্যালু কত বসাবা, মানে অনেক বেশি ক্যালকুলেশন করা লাগবে। সো আমি এর জন্য প্রেফার করি, যখন একদম এরকম ফর্মুলাতে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে না পারো, তুমি এই ফর্মুলাতে যাও না, তুমি ইজিলি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। তোমাকে বলছে 1% অফ দ্য টোটাল ফ্লো মাস্ট বি ফ্লোয়িং থ্রু দ্য গ্যালভানোমিটার। সো আমার টোটাল ফ্লো যদি আই হয়, তাহলে এই আইয়ের 0.1% পাস হবে কার মধ্য দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে। আমরা এইটার ফিগারটা যদি একটু মনে করি, যে এইখানে এইটা হচ্ছে একটা অ্যামিটার, এইটার সাথে আমরা একটা শান্ট কানেক্ট করি এরকম, তাই না? সো এইখান থেকে আমার যদি মেইন কারেন্ট আই আসে, আর এইখান থেকে যদি আমার কারেন্ট যায় আইয়ের 0 কেন দিলাম 1%, এইখানে যদি আমি আইয়ের এইখান দিয়ে যাবে হচ্ছে আইয়ের 1%। সো আমরা সিম্পলি এইটার ভ্যালুর সাথে এইটার যে কানেকশন, সেটা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে লিখতে পারি। সো কারেন্ট ডিভাইডার রুল বলে যে এইটার ভিতর দিয়ে কারেন্ট ইকুয়ালস হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু এই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের সাম। এর রেজিস্ট্যান্স হচ্ছে জি দিয়ে লেখা হয়, মানে এই যে 33 ওহম। এখন এইখানে আই অ্যান্ড আই ক্যান্সেল আউট হচ্ছে, 1% হচ্ছে 0.01, এস হচ্ছে, এস এর ভ্যালু আমরা বের করব। দেখো, এটা আমরা ফর্মুলা ছাড়া করতেছি, মানে ফর্মুলাটা যেভাবে ডিরাইভ করি ওইভাবে করতেছি, এইটাই বেটার, ঠিক আছে? এস ডিভাইডেড বাই এস প্লাস জি হচ্ছে 33 ওহম। সো এটা সলভ করলে এস এর ভ্যালু 0.333 ওহম। সো সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে জানাও, কারো কোনো কোশ্চেন থাকলে করো, অ্যান্ড ম্যাথটা একটু দেখো যে এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, সো এরপরে ম্যাথটা যাই আমরা।
আচ্ছা, এর পরের যে ম্যাথ দেখো, ম্যাথ 2, ম্যাথ 2-তে বলছে রেজিস্ট্যান্স অফ আ মুভিং কয়েল গ্যালভানোমিটার resistance of a moving coil galvanometer is 50 ohm when 2 milliampere current passes through it gives full scale deflection. It gives full scale ডিফ্লেকশন, দ্যাট মিনস 2 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট গেলে এটা ফুল রিডিং দেয়, ঠিক আছে, মানে এটা ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ফুল স্কেল ডিফ্লেকশন। টু কনভার্ট, আচ্ছা একটু ওয়েট করো, টু কনভার্ট টু অ্যান অ্যামিটার which can measure up to 10 ampere current a shunt of what resistance should be used? আচ্ছা, সো একটা গ্যালভানোমিটার, সেটা একটা অ্যামিটার, বুঝতেই পারতেছো, তার রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম। তার মধ্য দিয়ে আগে যখন 2 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যেত তখন সে ফুল স্কেল ডিফ্লেকশন দিত, দ্যাট মিনস এটা তার ম্যাক্সিমাম কারেন্ট মেজারিং ক্যাপাবিলিটি। ওকে, সো এখন এখানে বলছে টু কনভার্ট টু অ্যান অ্যামিটার উইচ ক্যান মেজার আপ টু 10 অ্যাম্পিয়ার কারেন্ট। সো এটার দেখো কারেন্ট মেজারিং ক্যাপাবিলিটিটা ইনক্রিজ করতে হবে 10 কত টাইমস, 10 অ্যাম্পিয়ার বাই 2 মিলিঅ্যাম্পিয়ার টাইমস। সো বলছে তখন শান্ট কতটুকু ইউজ করতে হবে। সো এটা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। সো আমরা দুইভাবেই করে দেখাবো। দেখো ফর্মুলা দিয়ে করলে এস ইকুয়ালস জি ডিভাইডেড বাই এন মাইনাস 1। এখন জি হচ্ছে 50, এন কত, ফাইনাল কারেন্ট মেজারিং ক্যাপাবিলিটি হচ্ছে 10, আর ইনিশিয়ালটা ছিল 2 × 10⁻³ সো এত টাইমস ইনক্রিজ করাচ্ছে এটাকে। সো এইখানে ফর্মুলাতে এটা বসালে দেখো তোমার শান্টের ভ্যালু আসবে 0.01 ওহম। এভাবে করতে পারো, অর তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটা আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়েও করতে পারি, যে এটা একটা অ্যামিটার, তার মধ্য দিয়ে আগে 2 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যেত, এখনও সেইটাই যাবে, কারণ এর বেশি গেলে ওর সমস্যা হবে। সো 2 মিলিঅ্যাম্পিয়ার, বাট আমি চাচ্ছি মেইন কারেন্টটা আসবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সো বাকি কারেন্ট এখান থেকে শান্টের মধ্য দিয়ে চলে যাবে। সো 10 অ্যাম্পিয়ারের 2 মিলিঅ্যাম্পিয়ার যদি এইটা দিয়ে যায়, দুটা প্যারালাল আছে, এটার রেজিস্ট্যান্স হচ্ছে জি। সো 2 milliampere which is 2 × 10⁻³ equals main current into S by S plus G, current divider rule. So 2 × 10⁻³ equals 10 into S হচ্ছে শান্টের রেজিস্ট্যান্সটা আমরা বের করব, G হচ্ছে 50। সো এই দুইটা যদি সলভ করি, S এর ভ্যালু হচ্ছে 0.01 ওহম। সো এভাবেও বের করতে পারো তোমার যদি ফর্মুলা মনে না থাকে। আচ্ছা, সো কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা এর পরের ম্যাথে চলে যাই। এবার আমরা শান্ট অ্যামিটারের শান্ট রিলেটেড ম্যাথ শেষ। এবার আমরা দেখব ভোল্ট মিটারের রেঞ্জ কীভাবে ইনক্রিজ করতে হয়। ঠিক আছে, এবার হচ্ছে এর পরের টাইপ, increasing range
of a voltmeter. Increasing range of a voltmeter. Okay, so ভোল্টমিটারের ইনক্রিজের ক্ষেত্রে আমরা জানি যে শান্টটা সিরিজে অ্যাড করতে হয়, কারণ আমরা জানি সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ ডিভিশন হয়। সো একটা ভোল্টমিটারের যদি একটা হাইয়েস্ট ক্যাপাবিলিটি থাকে কোনো ভোল্টেজ মেজার করার, বাট আমরা যদি এর চেয়েও বড় ভোল্টেজ মেজার করতে চাই, আমরা যেটা করতে পারবো যে আমরা ভোল্টেজটাকে স্প্লিট করে একটা শান্টের মধ্যে দিয়ে দিতে পারবো। সো সেটার জন্য আমাদের যেটা করতে হয় যে একটা ভোল্টমিটারের সাথে একটা সিরিজে একটা শান্ট কানেক্ট করতে হয়। আমি এটার থিওরিও পড়াইছিলাম যে এই ভোল্টমিটারটার রেজিস্ট্যান্স যদি জি হয় তাহলে শান্টের ভ্যালু হবে, আমরা যদি এই ভোল্টমিটারটার রেঞ্জ এন টাইমস ইনক্রিজ করতে চাই তাহলে শান্টের ভ্যালু হবে জি ইন্টু এন মাইনাস ওয়ান। ওকে, এটার থিওরি পড়াইছিলাম, একটু থিওরিটা আবার দেখবা। ওকে, এখন আমরা এটার একটা ম্যাথ দেখবো, অনলি ম্যাথ 1। তুমি এখানে চাইলে এই ফর্মুলা অর ভোল্টেজ ডিভিশন রুল দিয়েও করতে পারো, এটা তোমার উপর, ঠিক আছে, তোমার যেটা পরীক্ষার হলে ইউজ করতে ইচ্ছা করে। আচ্ছা, এখন ম্যাথ নাম্বার 1 এটার দেখো, রেজিস্ট্যান্স অফ আ ভোল্টমিটার, resistance of a voltmeter is 50 ohm and it can measure potential difference. It can measure potential difference up to 750 millivolt to measure 150 volt with it, what resistance should be added? মানে শান্টের ভ্যালুটা কত হবে, আমরা জানি এই শান্টটাকে আমরা সিরিজে কানেক্ট করব। সো এইটা আমরা ফর্মুলা দিয়ে করতে পারি। আমাদের ইনিশিয়াল ভোল্টেজ ছিল 750 মিলিভোল্ট হাইয়েস্ট, বাট ফাইনালি আমরা মেজার করতে চাচ্ছি 150 ভোল্ট। তাহলে এন এর ভ্যালু কত, ফাইনালি যত মেজার করতে চাচ্ছি আর ইনিশিয়ালি যত, এটার রেশিও, দ্যাট মিনস কত টাইমস ইনক্রিজ করতে যাচ্ছি রেঞ্জটা, সেটা হবে 150 ডিভাইডেড বাই 750 মিলিভোল্ট হচ্ছে 750 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, সো এইটা দিয়ে এটা যদি কাটি তাহলে আসবে 0.2। সো এটা হচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 টাইমস, সরি এটা হবে 2 ইন্টু 10 স্কোয়ার টাইমস। ওকে, 200 টাইমস আর কি এন এর ভ্যালু। এখন আমি যদি 200 টাইমস ইনক্রিজ করতে চাই তাহলে রেজিস্ট্যান্স কত অ্যাড করা উচিত? উই নো এস ইকুয়ালস জি ইন্টু এন মাইনাস ওয়ান। জি হচ্ছে 50 ইন্টু এন হচ্ছে 200 মাইনাস ওয়ান, সো 9950 ওহম। আমরা অ্যামিটারের ক্ষেত্রে দেখছি শান্টের ভ্যালুটা খুব ছোট আসে, কারণ অ্যামিটারে শান্টটা হচ্ছে এরকম থাকে, দেখো প্যারালেল কানেকশনে থাকে। সো এটা যদি ছোট হয়, আমরা জানি প্যারালেল কানেকশনে যার রেজিস্ট্যান্স ছোট কারেন্টটা তার মধ্যে দিয়ে বেশি যায়। সো এর জন্য আমরা শান্টের ভ্যালুটা কম নেই, আর ম্যাথমেটিক্যালিও তাই আসে। আর ভোল্টমিটারের রেঞ্জ ইনক্রিজ করার ক্ষেত্রে আমরা জানি এটার সাথে ভোল্টমিটারের সাথে এটা সিরিজে থাকে। সো এটা যদি কোনো একটা ভোল্টেজকে মেজার করতে না পারে, ম্যাক্সিমাম ভোল্টেজটা যাতে ওর কাছে আসে, এই শান্টের কাছে আসে, এর জন্য আমরা এটার ভ্যালুটা বেশ হাই নিব, ঠিক আছে? কারণ এটা হাই নিলে যেটা হবে ম্যাক্সিমাম ভোল্টেজটা এইখানে থাকবে, এইটা আমার সেফ রেঞ্জে থাকবে তখন, ঠিক আছে? সো এর জন্য এইটা দেখো বেশ হাই একটা ভ্যালু আসছে। আমরা এটা ভোল্টেজ ডিভিশন রুল দিয়েও করতে পারি,
কীভাবে দেখো, এই ভোল্টমিটার, এই হচ্ছে শান্ট। সো ইনিশিয়ালি এটা মেজার করতে পারতো 750 মিলিভোল্ট, এখন আমি এটা দিয়ে 150 মিলিভোল্ট মেজার করতে চাচ্ছি। মানে আমার দুইটা এই দুই পয়েন্টের মধ্যে আমার 150 ভোল্ট যাতে থাকে। সো এই পুরা জায়গাটা যদি 150 ভোল্ট থাকে, আর ওর তো হাইয়েস্ট মেজার করার ক্যাপাবিলিটি ছিল 750 মিলিভোল্ট, ও তো এর বেশি পারবে না। সো এই পুরা জায়গায় আছে আমার 150 ভোল্ট, তার এই 750 মিলিভোল্ট থাকবে শুধু এইখানে। সো আমরা যদি ভোল্টেজ ডিভিশন ইউজ করি, এইখানের ভোল্টেজ 750 ইন্টু 10⁻³ এটা ইকুয়ালস হবে টোটাল ভোল্টেজ ইন্টু এইটার রেজিস্ট্যান্স which is G divided by S plus G, ভোল্টেজ ডিভিশন রুল। সো এইখান থেকে দেখো আমরা লিখতে পারি যে S প্লাস G হচ্ছে 50 ডিভাইডেড বাই 50। সো এটা সলভ করলে দেখো S এর ভ্যালু তুমি পাবা 9950 ওহম। ঠিক আছে, সলভ করে দেখো। সো আমরা ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করেও করতে পারবো। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরের টাইপের ম্যাথে যাই। পরের টাইপের ম্যাথ হচ্ছে ইলেকট্রিক এনার্জি, পাওয়ার and thermal effect. সো এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জির যে ফর্মুলা আমরা জানি যে ইলেকট্রিক ওয়ার্ক W ইকুয়ালস হচ্ছে I²RT, তারপর VIT, অ্যান্ড আরেকটা ফর্মুলা আছে V² ডিভাইডেড বাই RT। এই ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ারের ফর্মুলা হচ্ছে I²R, জাস্ট টাইমটা বাদ যাবে, কারণ পাওয়ার হচ্ছে পার ইউনিট টাইমে স্পেন্ড করা এনার্জি বা প্রডিউসড এনার্জি, VI, অ্যান্ড এটা হচ্ছে V² বাই R। ওকে, এখন আর থার্মাল ইফেক্ট হচ্ছে আমরা যতটুকু ইলেকট্রিক ওয়ার্ক করব সেইটা হিটে কনভার্ট হবে, অ্যান্ড সেই হিটটার এই ওয়ার্ক মানে এই আমরা যতটুকু ইলেকট্রিক ওয়ার্ক করবো সেটা যদি হিটে কনভার্ট হয়, দেন ওইটা রিলেটেড কিছু ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে ম্যাথ করবো, আমরা দেখবো এটা সামনে। এখন আমরা এটা ম্যাথে চলে যাই ডিরেক্ট। দেখো ম্যাথের এইটার ফার্স্ট ম্যাথ, এটার ফার্স্ট ম্যাথ হচ্ছে an electric heater of 1.5 kilowatt requires 6 minutes 20 seconds to make 2 liter water hot. What is the initial temperature
What is the initial temperature of the heater? And how many unit of current is used to warm the water? ওকে, এখানে ব্র্যাকেটে একটা কথা লিখতে হবে, কনসিডারিং হিট লস ইজ নেগলিজিবল। আচ্ছা, so an electric heater of 1.5 kilowatt requires 6 minutes 20 seconds to make 2 liter water hot. What is the initial temperature of the water? How many unit of current is used to warm the water? আচ্ছা, এখন দেখো এখানে আমরা কিভাবে করি। ইলেকট্রিক হিটারটার পাওয়ার দেওয়া আছে, সো P equals 1.5 kilowatt, that is 1.5 into 10 cube watt, and আমার টাইম সেটা হচ্ছে 6 minutes 20 seconds। আমরা যদি এটাকে সেকেন্ডে কনভার্ট করি, এটা হচ্ছে তোমার 380 সেকেন্ডস। এখন বলছে এই টাইম ধরে আমরা ইলেকট্রিক হিটারটাকে ইউজ করছি অ্যান্ড এটা 2 লিটার ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করছে। সো আমরা কতটুকু ওয়ার্ক করছি এখানে, উই নো ডাব্লিউ ইকুয়ালস পিটি, সো 1.5 ইন্টু 10 to the power 3 ইন্টু 380 এত জুল। এই অ্যামাউন্ট অফ এনার্জিটা আমার 2 লিটার ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করছে। ওকে, এখন এখানে দেখো, আচ্ছা এখানে একটা কথা বলা হয় নাই যে আচ্ছা এখানে এক জায়গায় দেখো যে ফাইনাল টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি একটু মিস করছি কোশ্চেনে, ফাইনাল টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, সো ফাইনাল টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাকে বলছে ইনিশিয়াল টেম্পারেচার কত। এখন এই অ্যামাউন্ট অফ এনার্জিটা আমার হিট এনার্জিতে কনভার্ট হয়েছে অ্যান্ড 2 লিটার ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করছে। আমরা জানি ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করতে আমার এনার্জি দরকার ডাব্লিউ ইকুয়ালস এম এস ডেল থিটা। ওকে, সো এই এনার্জিটাই এখন এই ডাব্লিউ। এখন ডাব্লিউ ইকুয়ালস এম এস ডেল থিটা হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। ডাব্লুর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু 10 কিউব, এই যে এটা, ইন্টু 380 ইকুয়ালস এম হচ্ছে 2 লিটার ওয়াটার মানে হচ্ছে 2 কেজি, 2 ওয়াটারের এস হচ্ছে 4200 অ্যান্ড থিটা 2 হচ্ছে 100 মাইনাস থিটা 1 আমরা জানি না। সো এটা সলভ করো, তাহলে থিটা 1 বের হয়ে আসবে, শেষ। থিটা 1 হচ্ছে 32.14 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, এইটার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, হাউ মেনি ইউনিট অফ কারেন্ট ইজ ইউজড টু ওয়ার্ম দ্য ওয়াটার। সো কারেন্টের ইউনিট চাচ্ছে। আমরা জানি কারেন্টের ইউনিট মানে কারেন্ট ইউনিট অফ কারেন্ট, এইটা মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, তাই না? আমরা ওই যে ইলেকট্রিক বিলের ব্যাপারটা পড়ার সময় বলছিলাম যে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট, বিওটি ইউনিট যেটা, ওইটাকেই 1 ইউনিট বলে। 1 ইউনিট কারেন্ট, এটা মানে কিন্তু অ্যাম্পিয়ার না। 1 ইউনিট কারেন্ট এটা হচ্ছে 1 বিওটি ইউনিট কারেন্ট।
1 BOT ইউনিট কারেন্ট, অ্যান্ড আমরা এটা জানি যে 1 BOT ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, কারণ আর এটা অ্যাকচুয়ালি কত জুল, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 10 কিউব ওয়াট ইন্টু 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ডস। এখন ওয়াট আর সেকেন্ড মাল্টিপ্লাই করলে এনার্জির ইউনিট জুল পাওয়া যায়। সো এটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। সো আমরা এটা জানি যে 3.6 ইন্টু 10⁶ জুল হচ্ছে 1 ইউনিট। সো এইখানে আমাদের কত এনার্জি ইউজ হচ্ছে এইটা। সো এইটা সমান কত ইউনিট, জাস্ট এটাকে এইটা দিয়ে ডিভাইড করে দিলেই হবে। সো ইউনিট অফ কারেন্ট ইউজড ইকুয়ালস 1.5 ইন্টু 10 কিউব ইন্টু 380 ডিভাইডেড বাই 3.6 ইন্টু 10⁶, এত ইউনিট। সো এটা আসবে 0.158 ইউনিট। সো ইউনিট বের করা বুঝতে পারছো, জাস্ট কত কিলোওয়াট আওয়ার এইটা বের করলেই হবে। আর তুমি এইটা থেকে ডিরেক্টলিও করতে পারো। দেখো আমাদের তো বলাই ছিল যে পাওয়ার হচ্ছে 1.5 কিলোওয়াট অ্যান্ড টাইম হচ্ছে 6 মিনিট 20 সেকেন্ডস, উইচ ইজ 380 সেকেন্ডস, অ্যান্ড এটা সমান তাহলে কত আওয়ার, 380 ডিভাইডেড বাই 3600। সো আমার একবারে বের করা যায় যে ইউনিট অফ কারেন্ট হচ্ছে পিটি, উইচ ইজ 1.5 কিলোওয়াট ইন্টু 380 বাই 3600 আওয়ার। সো এটা যদি তুমি মাল্টিপ্লাই করো 0.158 এত কিলোওয়াট আওয়ার আসবে, ঠিক আছে। অ্যান্ড কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে তোমার ইউনিট, ওকে, কারেন্টের ইউনিট। সো বুঝতে পারছো এটা। আচ্ছা আমরা এর পরের ম্যাথটায় চলে যাব। ম্যাথ 2 তে বলছে 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট is passed for 2 minutes long, 2 minutes using an energy source of 6 volt. How much energy is used in these 2 minutes? সো খুবই ইজি ম্যাথ। দেখো আই দিয়ে দিছে, ভি দিয়ে দিছে, টাইম দিয়ে দিছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, ডাব্লিউ ইকুয়ালস ভিআইটি। সো এত জুল। সো এটা আসে হচ্ছে 216 জুল, ওকে। আচ্ছা এরপরের ম্যাথ নাম্বার 3। আচ্ছা এবার দেখো ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3 তে বলছে পাওয়ার অফ অ্যান ইলেকট্রিক হিটার is 1500 watt. It works in main voltage of 220 volt. Determine its resistance
and maximum current passed through it. So electric heaterটার পাওয়ার বলে দিছে and it works in main voltage, determine its resistance and maximum current passed through it. So power P equals 1500 watt and main voltage V equals 220 volt. আমাকে বলছে রেজিস্ট্যান্স বের করতে, we know P equals V square by R. P হচ্ছে 1500, V হচ্ছে 220, R এর ভ্যালু আমরা বের করব। সো R equals আসবে 32.3 ওহম। ওকে, এটা একটা অ্যান্সার। অ্যান্ড বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কারেন্ট পাসড থ্রু ইট। সো আমরা জানি P ইকুয়ালস হচ্ছে VI, সো এখান থেকে I বের করতে পারবো। এটা আসবে 6.82 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এরপরে আমরা ম্যাথ নাম্বার 4, এই টাইপের ম্যাথ নাম্বার 4-এ যাই। দেখো, আচ্ছা, কারো কি দেখতে কোনো প্রবলেম হচ্ছে? আর সবাই ভিডিও দেখার সময় একটু ব্রাইটনেসটা ম্যাক্স করে দিও, তাহলে তোমার জন্য দেখতে ইজি হবে। আচ্ছা, ম্যাথ নাম্বার 4 দেখো। ম্যাথ নাম্বার 4 বলছে a resistive instrument works in voltage difference or potential difference of 100 volt if its resistance is made 3 times. How many times will its power increase or decrease? ওকে, এখন দেখো, a resistive instrument works in voltage difference of 100 volt if its resistance is made 3 times. How many times will its power increase or decrease? ওকে, এখন দেখো এইটা কি বলছে যে এই রেজিস্টিভ ইনস্ট্রুমেন্টটা 100 ভোল্ট পটেনশিয়ালে চলে। এখন রেজিস্ট্যান্সটা যদি 3 টাইমস করি তাহলে পাওয়ার কীরকম কমবে? সো আমরা জানি যে ওর ফার্স্ট পাওয়ার P1 ইকুয়ালস হচ্ছে V স্কোয়ার বাই R1। ভিটা ফিক্সড, ভি এর কোনো চেঞ্জ করা হয় নাই। পরের বার আমরা যদি পাওয়ারটা মানে রেজিস্ট্যান্সটাকে 3 টাইমস বানাই, দ্যাট মিনস রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করি, তখন আমার পাওয়ার কতটুকু বাড়বে বা কমবে। সো এখান থেকে বুঝতেই পারতেছো, ভোল্টেজ যদি ফিক্সড থাকে দেন পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। সো এখান থেকে আমরা লিখতে পারি P1 বাই P2 ইকুয়ালস হচ্ছে R2 বাই R1। সো সেকেন্ড পাওয়ার P2 ইকুয়ালস হবে P1 R1 ডিভাইডেড বাই R2। আমাদের P1 হচ্ছে P1 আমরা জানি না, মানে P1 এর কত টাইমস আসবে এটাই দেখব। P1 R1 হচ্ছে R1 অ্যান্ড রেজিস্ট্যান্স সেকেন্ডটা হচ্ছে 3 টাইমস অফ R1। সো দেখো P2 ইকুয়ালস আসছে P1 বাই 3। সো আমরা বুঝতে পারলাম পাওয়ারটা ডিক্রিজ হবে অ্যান্ড সেটা 1/3 হয়ে যাবে। ঠিক আছে, এটা অবজেক্টিভে আসার মতো ম্যাথ, যে তুমি প্রপোর্শনাল রিলেশনটা বুঝতে পারো কিনা। ওকে, আমরা এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। দেখো,
এই টাইপের ম্যাথ 4, এটা খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন অ্যান্ড ইম্পর্ট্যান্ট অনেক। এটা আমি একটু টাইম নিয়ে এক্সপ্লেন করব। দেখো এইখানে বলছে অন বডি অফ টু ইলেকট্রিক লাইটস, on body of two electric lights, 220 volt 60 watt and 220 volt 100 watt are written. They are connected in series. They are connected in series with source of 220 volt. Okay, এখন তোমাকে বলছে determine resistance of two lights determine resistance of two lights when connected in series light of 100 watt in series, which light will glow more brightly এখন এই কথাটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এইটা অনেকের একটু কনফিউজিং মনে হয় এই কথাটা, বাট এটা যদি তুমি বুঝো তাহলে ম্যাথগুলো ইজি লাগবে। দেখো অন বডি অফ টু ইলেকট্রিক লাইটস, দ্যাট মিনস তোমার দুইটা বাল্ব আছে, ধরো এই দুইটা বাল্ব প্যাকেট, ঠিক আছে, তোমার কাছে দুইটা বাল্ব আছে, সেই একটা বাল্বের মধ্যে হচ্ছে তোমার একটা বাল্বের প্যাকেটে লেখা 220 ভোল্ট 60 ওয়াট, আর একটা বাল্বের প্যাকেটে লেখা আরেকটা বাল্বের প্যাকেটে লেখা 220 ভোল্ট 100 ওয়াট। এই কথাটা কি মিন করে, এটা প্রত্যেক দেখবা যে বাল্বের প্যাকেটের গায়ে লেখা থাকে, এটা কি এটা মিন করে যে ও অলওয়েজ 220 ভোল্ট ইউজ করবে বা অলওয়েজ 60 ওয়াট পাওয়ার দিবে? না, এটা মিন করে ইফ দিস বাল্ব is connected between 220 volt, then the power consumed by it or the power of the light energy produced by it will be 60 ওয়াট। দ্যাট মিনস এইটা অলওয়েজ 60 ওয়াট দেয় না, এটা বোঝাচ্ছে যে তুমি যদি এটাকে 220 ভোল্টেজ ডিফারেন্সে রাখতে পারো তখনই এটা 60 ওয়াট দিবে। তুমি যদি তার চেয়ে কম ভোল্টেজে রাখো তখন তুমি হয়তো কম পাওয়ার পাবা, ঠিক আছে, বাট এইটা হচ্ছে ওর জন্য আইডিয়াল। আবার এইটাও সেম, তুমি যদি 220 ভোল্টে ওদেরকে রাখতে পারো তাহলে 100 ওয়াট পাওয়ার ও দিতে পারবে, মানে ও 100 ওয়াট পাওয়ার ইউজ করবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ও 100 ওয়াট পাওয়ারের লাইট এনার্জি প্রডিউস করবে। ওকে, এখন আমাদেরকে বলছে ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ টু লাইটস। আচ্ছা, একটা বাল্বের ক্ষেত্রে তার ভোল্টেজও কনস্ট্যান্ট না, তার পাওয়ারও কনস্ট্যান্ট না, কারণ তুমি যদি অন্য ভোল্টেজে রাখো তাহলে ও অন্য ধরনের পাওয়ার দিবে। সো একটা বাল্বের জন্য তার পি ভ্যারিয়েবল, মানে পাওয়ার ভ্যারিয়েবল হইতে পারে, তারপর তার ভোল্টেজ ভ্যারিয়েবল হইতে পারে, বাট একটা বাল্বের জন্য যেই জিনিস, তারপর তার কারেন্ট ভ্যারিয়েবল হইতে পারে, তার মধ্যে দিয়ে এক এক সময় এক এক কারেন্ট যেতে পারে,
বাট একটা বাল্বের জন্য যেই জিনিসটা ফিক্সড সেটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। একটা বাল্বের মেইন আইডেন্টিটি হচ্ছে তার রেজিস্ট্যান্স। দুইটা বাল্ব একই যদি তাদের রেজিস্ট্যান্স একই হয়, ঠিক আছে, মেইন আইডেন্টিটি। সো আমরা এইখানে এই দুইটা বাল্বের এই ইনফরমেশনকে কাজে লাগায় তাদের রেজিস্ট্যান্স বের করতে পারবো। আমাদেরকে বলছে ডিটারমাইন রেজিস্ট্যান্স অফ দ্য টু লাইটস। সো ফার্স্টটা রেজিস্ট্যান্স R1 ইকুয়ালস হচ্ছে উই নো ভি স্কোয়ার বাই P1, V1 স্কোয়ার বাই P1, যেহেতু ভি স্কোয়ার ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস হচ্ছে P, সো R1 ইকুয়ালস V1 স্কোয়ার বাই P1। V1 কত 220, P1 কত 60। সো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাবো 806.67 ওহম। অ্যান্ড R2 যদি ক্যালকুলেট করি V2 স্কোয়ার বাই P2, V2 হচ্ছে 220 ভোল্ট ডিভাইডেড বাই এটা হচ্ছে 100, সো এটা আসবে 484 ওহম। সো আমরা দুইটা বাল্বের রেজিস্ট্যান্স জানি। এখন আমাদের এই ইনফরমেশনটা আর দরকার নেই, বুঝতে পারছো? আমরা এই ইনফরমেশনকে কাজে লাগায় একবার যদি রেজিস্ট্যান্স বের করে ফেলি তখন এই ইনফরমেশনটা আমাদের আর দরকার হবে না, মানে এইটা ম্যাটার করবে না আর। এখন দেখো এখানে কি বলছে, ওয়েন কানেক্টেড ইন সিরিজ হুইচ লাইট উইল গ্লো মোর ব্রাইটলি। আমরা আগে দেখি যে প্যারালালভাবে কানেক্ট করলে কে বেশি ব্রাইটলি জ্বলবে। আমাদেরকে বলছে এই দুইটা বাল্বকে আমরা 220 ভোল্টের সাথে লাগাইছি, তাদের গায়েও লেখা ছিল 220 ভোল্ট, অ্যান্ড আমরা যখন তাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি আমরা তখনও 220 ভোল্টের একটা সোর্সই ম্যানেজ করে ওইখানে এই বাল্ব দুইটাকে লাগাচ্ছি, মানে আমরা এইখানেও 220 ভোল্ট দেওয়ার ব্যবস্থা করছি। এখন তাদেরকে যদি প্যারালালভাবে লাগানো হয়, দ্যাট মিনস এইটা একটা বাল্ব আর এইটা আরেকটা, আমরা তাদেরকে প্যারালালভাবে কানেক্ট করলাম। যদি প্যারালালভাবে কানেক্ট করি তাহলে তাদের মধ্যে কে বেশি ভালোভাবে জ্বলবে। ওর গায়ে লেখা ছিল 220 ভোল্ট 60 ওয়াট, ওর গায়ে লেখা ছিল 220 ভোল্ট 100 ওয়াট। যে বেশি পাওয়ার জেনারেট করতে পারে, সে বেশি লাইট এনার্জি দিচ্ছে, সে বেশি ব্রাইট। এখন এইখানে কে বেশি পাওয়ার জেনারেট করবে, দেখো যেহেতু প্যারালাল লাগাইছি, এইটা যদি 220 ভোল্ট হয়, এইটাও এই দুইটার মধ্যেও ভোল্টেজ ডিফারেন্স 220 ভোল্ট, এই দুইটা পয়েন্টের মধ্যেও ভোল্টেজ ডিফারেন্স 220 ভোল্ট, কারণ প্যারালালের সব পয়েন্টের ভোল্টেজ সবগুলোর ভোল্টেজ ডিফারেন্স সেম থাকে, ঠিক আছে? সো যেহেতু দুইটার ভোল্টেজ ডিফারেন্স একই, সো আমরা বুঝতেই পারতেছি যে এইখানে ও 220 ভোল্ট পাবে, ও 220 ভোল্ট পাবে। অ্যান্ড এটা বলাই আছে যে ও যদি 220 ভোল্ট পায় ও 100 ওয়াট জেনারেট করবে, ও যদি 220 ভোল্ট পায় ও 60 ওয়াট জেনারেট করবে। এখন 100 আর 60-র মধ্যে বড় কোনটা? এইটা। সো এই বাল্বটা বেশি ব্রাইট হবে আর এইটা একটু ডিম হবে, ঠিক আছে? আচ্ছা, বাট আমরা যদি এই দুইটাকে সিরিজে কানেক্ট করি, আমরা সেই 220 ভোল্টের সোর্সেই রাখবো, বাট এবার তারা এভাবে সিরিজে থাকবে। এখন বলতে হবে যে কে ব্রাইটলি জ্বলবে। তোমার কাছে মনে হতে পারে আচ্ছা 100 ওয়াটই তো বেশি ব্রাইটলি জ্বলার কথা, কারণ ও পাওয়ার জেনারেট করে বেশি, বাট জিনিসটা ভুল। এইখানে দেখো জিনিসটা একটু চেঞ্জ হয়ে যায়, কারণ আসলে বাল্বের এই ভোল্টেজ যদি থাকে তখনই একমাত্র 60 ওয়াট, বা এই ভোল্টেজ যদি থাকে তখনই একমাত্র 100 ওয়াট পাওয়া পসিবল। বাট যদি ভোল্টেজটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু পাওয়ার অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা দুইটা বাল্বকে এখানে রাখলাম। এই বাল্বের গায়ে কি লেখা ছিল সেটা আমার এখন আর দরকার নেই। আমরা সিম্পলি এভাবে করব যে এই বাল্বের রেজিস্ট্যান্স আমরা বের করে রাখছি। রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 806.67 ওহম, আর এই বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে 484। এইটা ছিল 220 ভোল্ট 100 ওয়াট, এটা ছিল 220 ভোল্ট 60 ওয়াট, ঠিক আছে? আমরা দেখি কোনটা ব্রাইটলি জ্বলবে। সো ব্রাইটলি জ্বলার জন্য আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওদের মধ্যে পাওয়ার কত। ওদের পাওয়ার যদিও গায়ে লেখা 60 ওয়াট 100 ওয়াট, বাট এখন সেটা আর থাকবে না, কারণ এখন ওদের ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেছে। এখন ওর ভোল্টেজ কোনো একটা কিছু আর ওর ভোল্টেজ কোনো একটা কিছু, 220 ভোল্ট না, এটা স্প্লিট হয়ে গেছে। অ্যান্ড স্প্লিটটা হয়েছে ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী। সো আমরা এজন্য শিওর না যে তোমার
কোনটার মধ্যে দিয়ে কত পাওয়ার জেনারেট হবে। সো আমরা সেটা বের করি, খুব ইজিলি করা যাবে। দেখো পাওয়ার কীভাবে বের করবা, এইটা হচ্ছে তোমার টোটাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ভোল্টেজ। সো তোমার এই সার্কিটে কারেন্ট ইকুয়ালস, এখান থেকে যতটুকু কারেন্ট যাবে, কারেন্ট ইকুয়ালস আই ই ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর ই হচ্ছে 220, R1 হচ্ছে 806.67 প্লাস এটা হচ্ছে 484। সো কারেন্ট পেয়ে গেলাম। আচ্ছা, কারেন্ট না বের করে ডিরেক্টলি তুমি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েও করতে পারো, ঠিক আছে। কারেন্ট পেয়ে গেলাম। এখন R1 এর মধ্য দিয়ে আমার ভোল্টেজ V1 ইকুয়ালস হচ্ছে IR1, আর তুমি ডিরেক্টলি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করো। সো এটা আসবে 220 ডিভাইডেড বাই 806.67 প্লাস 484। আচ্ছা, আমাদের কি ভোল্টেজটা বের করার দরকার আছে? আমরা ভোল্টেজ বের করেও করতে পারি V²/R যদি করতে চাও, বাট আমরা একটা কাজ ডিরেক্টলি করতে পারি, একটু শর্টে করি। দেখো, যেহেতু আই পেয়ে গেছি, ওর মধ্যে দিয়েও কারেন্ট আই, ওর মধ্যে দিয়েও কারেন্ট আই। কারেন্ট যদি আই হয় আর রেজিস্ট্যান্স যদি আর হয়, পাওয়ার হচ্ছে I²R। সো P1 ইকুয়ালস I²R1, P2 ইকুয়ালস I²R2। এইখানে P1 এর তোমার I1 এর আই এর ভ্যালু হচ্ছে 220 ডিভাইডেড বাই 806.67 প্লাস 484 ইন্টু R1 হচ্ছে 806.67, আর এই কেসে ইন্টু 484। আচ্ছা দেখো তো, এইটার মধ্যে আর এটার মধ্যে কে বড়? অবভিয়াসলি ও বড়, নিউমারেটর বেশি। সো P1 ইজ গ্রেটার দ্যান P2, অ্যান্ড P1 কে ছিল দেখো এই বাল্বটা, যার পাওয়ার হচ্ছে 60 ওয়াট। বাট সো আমরা এখন বুঝতেই পারতেছি যে যার পাওয়ার গায়ে কম লেখা ছিল সে বেশি ব্রাইটলি জ্বলবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের তোমার রুল, যে প্যারালালি যখন কানেক্ট করবা তখন যেভাবে ছিল সেভাবেই, মানে যার পাওয়ার বেশি সেই বেশি ব্রাইটলি জ্বলবে, কারণ তখন সবাই সেম ভোল্টেজ পায়। বাট যখন আমরা সিরিজে কানেক্ট করব, তখন যার গায়ে পাওয়ার কম লেখা তার রেজিস্ট্যান্স বেশি হবে, আর যার গায়ে পাওয়ার বেশি লেখা তার রেজিস্ট্যান্স কম। অ্যান্ড এর জন্য আমি শিওর যে এর পরবর্তীতে সিরিজে যখন দিব, তখন যার রেজিস্ট্যান্স বেশি আমরা জানি তার পাওয়ার বেশি হয়। সো যার পাওয়ার গায়ে কম লেখা সে বেশি ব্রাইটলি জ্বলবে। ওকে, সো এই আইডিয়াটাই আমাদের লাগবে। আমরা এটা এভাবে ক্যালকুলেট না করে ডিরেক্টলি এভাবে দেখতে পারতাম যে তোমার ধরো দুইটা বাল্ব, তাদের গায়ে লেখা P1 অ্যান্ড P2 পাওয়ার একই ভোল্টেজের আন্ডারে। ওকে, আমি বললাম একই ভোল্টেজের আন্ডারে তুমি যদি বাল্ব 1-এ V ভোল্ট দাও তাহলে P1 ওয়াট পাবা, বাল্ব 2-তে V ভোল্ট দাও তাহলে P2 ওয়াট পাবা। ওকে, এখন তাদেরকে সিরিজে লাগাইলে কে বেশি ব্রাইটলি জ্বলবে? আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি যে ফার্স্টটার রেজিস্ট্যান্স হচ্ছে V²/P1, পরেরটার রেজিস্ট্যান্স হচ্ছে V²/P2। সো এখান থেকে বলতে পারি R1/R2 ইকুয়ালস হচ্ছে P2/P1, ঠিক আছে। এখন সাপোজ তুমি নতুন আরেকটা কম্বিনেশনে এখন V প্রাইম ভোল্টেজে এই দুইটাকে সিরিজে লাগাইছো, ঠিক আছে, সিরিজে লাগাইছো। এখন তোমার বলতে হবে যে কার পাওয়ার বেশি। সো এই অবস্থায় ওদের পাওয়ার যদি P1 প্রাইম অ্যান্ড P2 প্রাইম হয়, P1 প্রাইম হবে দেখো I²R1, আর P2 প্রাইম হবে I²R2। এখন দুইটার ক্ষেত্রেই দেখো I ফিক্সড, কারণ দুইজনের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। সো আমরা বলতে পারি পাওয়ারটা হচ্ছে জাস্ট রেজিস্ট্যান্সের প্রপোর্শনাল। সো P1 প্রাইম বাই P2 প্রাইম is proportional to R1/R2, and এই R1/R2 equals কত? P2/P1। সো দেখছো P1 প্রাইম বাই P2 প্রাইম ইকুয়ালস আসছে P2/P1, মানে উল্টাই গেছে। সো যার গায়ে কম লেখা সে এখানে বড় হবে, আর যার গায়ে বেশি লেখা সে সিরিজে কম ব্রাইটনেসে জ্বলবে। তুমি এটা ট্রাই করে দেখতে পারো, তোমার কাছে যদি ধরো এলইডি বাল্ব থাকে বা বাসায় যদি থাকে বাল্ব থাকে, তুমি ট্রাই করে দেখতে পারো। ওকে, এলইডি বাল্ব দিয়ে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, সো এইটা হচ্ছে যে আমরা যদি মানে যাদের গায়ে বেশি পাওয়ার লেখা
আমরা যদি ওদেরকে সিরিজে লাগাই তখন দেখা যায় তারা কম ব্রাইটনেসে জ্বলে, ঠিক আছে। সো এইটা একটা আমরা উইদাউট এনি ডাটা এটা প্রুফ করতে পারি, মানে এটা শুধু এই কেসে না, যে কোনো কেসেই পসিবল, মানে যেটার গায়ে কম লেখা সে হিসেবে। এখানে দেখো এটা ইনভার্স হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আগে P1 যত বেশি এখন P1 প্রাইম তত কম, আগে P2 যত বেশি P2 প্রাইম তত কম, ঠিক আছে। সো এইভাবে আমরা বলতে পারি। আর প্যারালেল লাগাইলে সেটা সমস্যা নেই, প্যারালেল লাগাইলে গায়ে যার বেশি লেখা সেই বেশি ব্রাইটনেসে জ্বলবে, কারণ প্যারালেলে সবার ভোল্টেজটা সেম থাকে। সো ভোল্টেজ যখন সেম থাকবে আমরা বলতে পারবো যে আমার পাওয়ার উইল বি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, সো এটা তোমরা বুঝতে পারবা। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তুমি বলছো ব্রাইট আর ডিমটা একটু রিপিট করতে। এখন তো বোঝার কথা যে ব্রাইট কোনটা হবে আর ডিম কোনটা হবে। আমরা বলতেছি একটা বাল্বের গায়ে ভি আর P1 লেখা, আর একটা বাল্বের গায়ে ভি আর P2 লেখা। সো এখান থেকে আমি ফার্স্ট বাল্বের রেজিস্ট্যান্স বের করলাম, সেকেন্ড বাল্বের রেজিস্ট্যান্স বের করলাম, দেন ওইটা রেশিও নিলাম। এবার আমি যখন নতুন আরেকটা সার্কিটে এদেরকে লাগাবো বাট সিরিজে লাগাবো, তখন দেখতেছি যে আমার পাওয়ারটা হচ্ছে তাদের রেজিস্ট্যান্সের প্রপোর্শনাল, কারণ দুইটার মধ্যে এখন ভোল্টেজ সেম না বাট কারেন্ট সেম। সো এরকম দেন আমি এটাকে রেশিও নিলে R1/R2 আসতেছে আবার, অ্যান্ড এই R1/R2 সমান হচ্ছে P2/P1। সো আমি এখান থেকে বলতে পারি যে একটা পাওয়ার তার আগের পাওয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো আগের পাওয়ার যার বেশি সে এখন কম ব্রাইটনেসে জ্বলবে, আর আগে যার পাওয়ার কম ছিল সে এখন বেশি ব্রাইটনেসে জ্বলবে, ঠিক আছে। সো আই হোপ বুঝতে পারছো এখন। অ্যান্ড ভিডিওটা আবার দেখতে পারো, তোমার যদি প্রবলেম থাকে তুমি আবার এই জায়গাটা একটু দেখে নিও। ওকে, সো আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমরা এই চ্যাপ্টারের তোমার এই চ্যাপ্টারে আমরা লাস্ট দিকে চলে আসছি। আমরা এই চ্যাপ্টারের যে লাস্টের দিকে একটা টাইপ দেখো, আজকে আমরা ট্রাই করব যে এইটার কারেন্ট ইলেকট্রিসিটি যদিও এখনও শেষ হয় নাই, একটু বাকি আছে। আমি যেহেতু বইয়ের বাইরে কিছু জিনিস পড়াবো, মানে অ্যাডমিশনের জন্য কিছু জিনিস পড়াবো। আচ্ছা, নেক্সট টাইপ হচ্ছে রিলেটেড টু কারেন্ট বিল। এটার জাস্ট একটা ম্যাথই করবো, এটা পারবা। আচ্ছা, রিলেটেড টু কারেন্ট বিলের ম্যাথ আমি একটা করাইছিলাম তোমাদের, ওই ম্যাথটাই, ঠিক আছে। A bulb with written 100W GES 100W to 20 volt is on for 10 hours daily. আচ্ছা, এটা আমি করাইছিলাম মেবি, তারপর আমি একটু শর্টে দেখাই, দেখো। এটা আমি আগে করেছিলাম যে একটা বাল্বের পাওয়ার হচ্ছে 100 ওয়াট, ভোল্টেজ লেখা ওর গায়ে 220 ভোল্ট। এটাকে আমরা অন করে রাখবো ডেইলি 10 আওয়ার্স। হোয়াট উইল বি দ্য কারেন্ট বিল অফ দ্য মান্থ অফ জুলাই। সো জুলাই মান্থে আমার ডে কয়টা? জুলাই মান্থে আমার ডে হচ্ছে 31, অ্যান্ড বলছে জুলাই মান্থে আমার কারেন্ট বিলটা কত আসবে। সো জুলাই মান্থে আমার 31 ডেজ। দেখো আমাদের ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে পিটি, পি হচ্ছে 100, অ্যান্ড জুলাই মান্থে আমার 31 ডেজ, ডেইলি 10 আওয়ার্স, 10 আওয়ার্সে 3600 সেকেন্ড। ওকে, সো এত জুল। এটাকে যদি আমরা কিলোওয়াটে কনভার্ট করতে চাই তাহলে আমাদের জাস্ট এই যে সেকেন্ডের পার্টটা বাদ দিয়ে দিলেই হচ্ছে, আর এই 100 ওয়াট এইটাকে আমরা জাস্ট কিলোওয়াট বানাই নিলেই হচ্ছে। সো কিলোওয়াট আওয়ার মানে ডিরেক্টলি করতে পারো যে আমার
পাওয়ার হচ্ছে 100 ওয়াট, দ্যাট মিনস 100/10 কিউব কিলোওয়াট, ইন্টু টাইম হচ্ছে মানে কত আওয়ার, 31 ডেজ, আর ডেইলি 10 আওয়ার্স করে চালাবো, সো 31 ইন্টু 10 আওয়ার্স, সো এত কিলোওয়াট আওয়ার একবারে বের করলাম। সো এত কিলোওয়াট আওয়ার, এটা ইকুয়ালস হচ্ছে 31 কিলোওয়াট আওয়ার, অ্যান্ড 1 কিলোওয়াট আওয়ারের প্রাইস হচ্ছে 3, সো টোটাল কস্ট ইকুয়ালস 93। তোমরা গাণিতিক পদার্থবিজ্ঞান করতে গেলে এখানে আরও এরকম ম্যাথ পাবা। এরপর এই টাইপটা গেল। আচ্ছা, এবার আমরা কানেকশন অফ সেলের একটা ম্যাথ দেখবো একটু। দেখো টাইপ, এর পরের টাইপটা, এটা ইম্পর্টেন্ট আছে। কানেকশন অফ সেলস with different potentials. So math 1, দেখো এইখানে দুইটা ব্যাটারি এভাবে রাখছি 10 ভোল্ট, এগুলো ইজি কানেকশনের ম্যাথ। যদি টাফ কিছু আসে আমরা তো অবভিয়াসলি কারশফের ল ইউজ করবো, এগুলো কারশফ দিয়েও করা যাবে, তোমরা কারশফ দিয়ে ট্রাই করে দেখবা। আমি জাস্ট ওই যে প্যারালেল কম্বিনেশনের যে রুলটা বলছিলাম ব্যাটারির ক্ষেত্রে, সেটা ইউজ করে করব। এই ম্যাথটায় বলছে এখানে একটা 5 ওহম রেজিস্ট্যান্স, হোয়াট ইজ দ্য কারেন্ট। ওকে, সো আমরা জানি প্যারালেল কানেকশনে যখন রাখা হয় তখন ব্যাটারিগুলোর মধ্যে যার ইএমএফ ম্যাক্সিমাম সে কাজ করে, বাকিগুলো কাজ করে না। সো এই সার্কিটটাকে অ্যাকচুয়ালি এভাবে আঁকা যায়। এটা আমি প্যারালেল কম্বিনেশন যখন পড়েছিলাম তখন বলছিলাম যে সিরিজে হচ্ছে সবার সাম, বাট প্যারালেলে হচ্ছে ব্যাটারিগুলোর মধ্যে যার ইএমএফ ম্যাক্সিমাম সেইটা। সো এখানে জাস্ট এটা 10 ভোল্ট থাকবে অ্যান্ড এটা 5 ওহম, অ্যান্ড তাহলে বুঝতেই পারতেছে এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে 10/5। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার ম্যাথ 2 হচ্ছে এবার একটা সিরিজের ম্যাথ দেখব। টোয়েন্টি ভোল্ট 0.1 ওহম, 20 ভোল্ট 0.2 ওহম, and 10 volt 0.3 ohm. এরকম আছে, বলা হয়েছে যে এখানে টোটাল কারেন্ট ফ্লো কত, এটা 10, এটা 15, এটা 20। আচ্ছা, সো এখানে কারেন্ট ফ্লো কত। সো আগে আমরা এই সেল কয়টাকে একটা সেল কনভার্ট করি, একটা সেল বানাই, আর এই রেজিস্ট্যান্স তিনটাকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করি। সো সেল তিনটা হচ্ছে সিরিজে আছে, সো আমরা জানি সিরিজে ইএমএফগুলো অ্যাড হয়, আবার ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো অ্যাড হয়। সো ইএমএফগুলো হচ্ছে 20 প্লাস, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো তো জাস্ট সাইডে সাইডে আছে এরকম, সো ওরাও তো সিরিজে আছে। সো আমার টোটাল ইএমএফ হবে এখানে, তুমি এটা কারশফ দিয়েও করতে পারবা, সমস্যা নেই। টোটাল ইএমএফ হচ্ছে 20 + 20 + 10 which is 50 ভোল্ট, অ্যান্ড টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে 3 to 5 and 1 6 0.6 ওহম। ওকে, আর এখানে এই রেজিস্ট্যান্স তিনটাকে যদি একটা রেজিস্ট্যান্স বানায় ফেলি, সো এটা হচ্ছে 20 ইনভার্স প্লাস 15 ইনভার্স প্লাস 10 ইনভার্স, এত হোল ইনভার্স, এটা ইকুয়ালস আসবে 4.62 ওহম। সো এখানে এটা বসাও 4.62 ওহম। সো তোমার ফাইনাল কারেন্ট ইকুয়ালস হচ্ছে 50 ডিভাইডেড বাই 4.62 প্লাস 0.6, অ্যান্ড এটা ইকুয়ালস 9.579 অ্যাম্পিয়ার। তুমি এটা চাইলে কারশফ দিয়েও করতে পারো, দেখো কিভাবে। কারশফ দিয়ে করলে আগে রেজিস্ট্যান্স কয়টাকে একটা রেজিস্ট্যান্স বানাও 4.62 ওহম, অ্যান্ড ব্যাটারিগুলো এরকম থাকুক। ধরো তোমার কাছে এই আইডিয়াটাই নাই যে ব্যাটারিগুলো অ্যাড হয়, ঠিক আছে।
সো কারশফ ইউজ করে কীভাবে করবা? কারশফ ইউজ করলে এই কারেন্টটা ধরো আই, এইখানে তো দেখো লুপ একটাই, আর এখানে তোমার এখানে একটা লুপ। সো আমরা যদি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি, দেখো এইখানে তোমার কেভিএল যদি অ্যাপ্লাই করি, আমরা ধরো এদিক থেকে কারেন্ট যাচ্ছে, তো সো এটা প্লাস দিলাম, এটা মাইনাস, আর ব্যাটারিগুলোতে এইটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এখান থেকে স্টার্ট করো প্লাস 4.62 I, দেন এইখানে দেখো, আচ্ছা এই ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো তো সাইডে এরকম এরকম রেজিস্ট্যান্স, তাই না? আমরা এটা সাইডে এঁকে দিই, যে কোনো এক সাইড রাখলেই হবে। সো এগুলোর জন্য প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস একটু কনজেস্টেড হয়ে গেছে। ওকে, এখন এইখানে দেখো এইটা প্লাস, সো 4.62 I, দেন এটা প্লাস 0.3 I, দেন এটা মাইনাস 10, দেন এটা মাইনাস 20, দেন এটা প্লাস 0.2 I, দেন মাইনাস 20, দেন প্লাস 0.1 I। কেভিএলটা আই হোপ বুঝতে পারছো, একটু খেয়াল করে নিজে ট্রাই করলেই পারবা। এইখান থেকে আই এর ভ্যালু সেম 9.579। সো তুমি যে কোনো একভাবে করতে পারো, ঠিক আছে? তোমার কাছে যদি এটা বেশি কমপ্লেক্স মনে হয়, বা এটা মনে না থাকে, বা ওই প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রেও যে ম্যাক্সিমাম হবে এটা মনে না থাকে, তুমি জাস্ট সিম্পলি কেভিএল অ্যাপ্লাই করে করো, কারশফ ইউজ করে করো, ঠিক আছে? সো আমাদের এই চ্যাপ্টারের যত টাইপের ম্যাথ ছিল এখানেই শেষ। এই চ্যাপ্টারের যত টাইপের ম্যাথ ছিল এই পর্যন্তই। আমরা কারেন্ট ইলেকট্রিসিটির উপর আর একটা ক্লাস নিব এক্সট্রা, সেখানে আমরা নিউ কিছু টেকনিক শিখব, যে মেশ নামে একটা টেকনিক আছে, এটা তোমার এইচএসসিতে অ্যাপ্লাই করতে পারবো না, অ্যাডমিশনে করতে পারবা, আর এটা কলেজের কোনো বইতেই নেই। বাট এটা ইজিলি, মানে কারশফের একটা মডিফাইড ভার্সন আর কি, মানে কেভিএলের একটা মডিফাইড ভার্সন এর মেশ অ্যাপ্লাই করা। অ্যান্ড আরও অনেক সার্কিটের অনেক থিওরি আছে অ্যাকচুয়ালি, বাট আমরা তো আর সবগুলো দেখবো না। সার্কিটের অনেক ধরনের থিওরেম হয়, থিভনিন থিওরেম, নর্টন থিওরেম, বাট আমাদের ওইগুলো দরকার নেই, সুপারপজিশন। বাট আমরা মেশটা শিখবো, এটা লাগবে। অ্যান্ড তোমার আমরা ওয়াই ডেল্টা শিখবো। সো এইগুলো হচ্ছে তোমার একটু অ্যাডভান্সড টেকনিক্স। ওকে, সো আজকে এই পর্যন্তই। আর কারো যদি ভিডিওর কোনো জায়গা বুঝতে প্রবলেম হয়, ভিডিওটা আবার দেখতে পারবা, আর আমি পিডিএফটা একটু পরে পাঠিয়ে দেবো। আর হচ্ছে সবাই যেটা করবা, গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে ম্যাথ করা স্টার্ট করো, ঠিক আছে? আমি যে ম্যাথগুলো দেখাইছি এগুলো তো তুমি দেখবাই বারবার। গাণিতিক পদার্থবিজ্ঞানের একদম সব ম্যাথ সলভ করে ফেলবা, ঠিক আছে? প্রত্যেকটা টাইপের অ্যাটলিস্ট 70% ম্যাথ তুমি করবা, ঠিক আছে? গাণিতিক পদার্থবিজ্ঞান আজকে থেকে স্টার্ট করো কারেন্ট ইলেকট্রিসিটির জন্য, এটা শেষ করো। অ্যান্ড আরেকটা যেটা করবো, আচ্ছা গাণিতিক পদার্থবিজ্ঞান ধরার আগে তুমি তপন স্যারের বইটা সলভ করে নাও, তপনের এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ, দেন জাস্ট গাণিতিক পদার্থবিজ্ঞান ধরো, ঠিক আছে? অ্যান্ড এইগুলো সলভ করতে থাকো। নেক্সট ক্লাস হচ্ছে আমরা 4 দিন পরে নেব। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।